সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধান। 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেল মূলত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল। এই টানেলটির নির্মাতা ছিল চীনের চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন। আর এর দৈর্ঘ্যটি হচ্ছে, আমাদের এক বন্ধু তো দিয়েছেন মৌ চৌধুরী, 1-এর গ নাম্বার দিয়েছেন 3.32 কিলোমিটার। ইয়েস, তার উত্তরটি সঠিক হয়েছে। এবং বঙ্গবন্ধু টানেল এটির দৈর্ঘ্য হচ্ছে 3.32। আর এই বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়েছিল 28 ডিসেম্বর 2023 সালে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অনেকেই উত্তর ভুল দিয়েছিল, যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা কোনটি? বৃহত্তম বদ্বীপ, বদ্বীপ মানে হলো যে নদীর প্রবাহিত হয়ে মোহনায় যে মাত্রাহীন বয়ের মতো যদি ভূভাগ গঠন করে, সেটা হচ্ছে বদ্বীপ। তো আমরা তো জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ ছিল সুন্দরবন। বাট এই প্রশ্নটি আমাদের কাছে অনেকের কাছেই নতুন, তো আমরা অনেকে উত্তর করে দিয়েছে যেহেতু সুন্দরবন সাতক্ষীরাতে, তাহলে উত্তরটি হবে হয়তো সাতক্ষীরা। কিন্তু আদৌ না, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলার নাম কি? ভোলা। এই প্রশ্নটি এইভাবে আসতে পারে যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি বা দ্বীপ জেলার নাম কি? তা হচ্ছে ভোলা, প্লাস বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলার নামও ভোলা। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্নে। আপনাদেরকে বলতে হবে কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাব দিয়েছে? আয়রন লেডি খেতাব দিয়েছে। খুব ভালো একটি প্রশ্ন, দেখি কারা উত্তর করতে পারছেন। আর আপনারা যারা দেখছেন ক্লাসটি, সবাই আমাদের এই ক্লাসটিতে লাইক এবং লাভ যে রিয়াকশনগুলো আছে এগুলো দিতে থাকুন। আর সম্ভব হলে ক্লাসটি আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের যখন সময় হবে ক্লাসটি আপনারা রিভিশন করতে পারেন। কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাব দিয়েছে? চলে যাচ্ছি আমরা উত্তরে। উত্তরটি হচ্ছে আমাদের দ্য ইকোনমিক্স। দ্য ইকোনমিক্স মিস্ট, এটি হচ্ছে যুক্তরাজ্যের একটি পত্রিকা। যুক্তরাজ্য, যদি কোন দেশের একটি পত্রিকা? যুক্তরাজ্য। এই যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইকোনমিস্ট তাকে আয়রন লেডি বলেছে। নিউজ উইকস, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা। এটি আমাদের শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স খেতাব দিয়েছিল। চলে যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্নে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক প্রকল্প, যেটি পাবনার রূপপুরে, পাকশির রূপপুরে অবস্থিত। মৌচুদের উত্তর দিয়েছেন রূপপুর পারমাণবিক প্রকল্প, যেখানে আমাদের 2টি ইউনিট রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রতিটি ইউনিটের 1200 মেগাওয়াট করে। আর এই প্রকল্পের সহায়তাকারী দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার
রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান, এটি আমাদের নির্মাণের সহযোগিতা করছে। চলে যাচ্ছি আমরা 5 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 5, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় এক সময় আমাদের এটি রাজধানী ছিল। আমাদের এই অঞ্চলের যে মৌর্য শাসন ছিল, এই জনপদটির নাম ছিল পুন্ড্র, আর পুন্ড্রের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আর এই পুন্ড্রবর্ধনের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। বলতে হবে আপনাদেরকে 5 নাম্বার উত্তর। দেখি কে উত্তর করতে পারছেন আপনারা। মৌ চৌধুরী উত্তর দিয়েছে অলরেডি আমাদেরকে। মহাস্থানগড় এটি হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি তাহলে। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি প্রশ্ন। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক করা হয়? কোন দুইজন নারীকে বীর প্রতীক করা হয়েছিল? কাকে কাকে বীর প্রতীক করা হয়েছে? আমাদের তানভীর ইসলাম উত্তর দিয়েছেন। এটির উত্তর হচ্ছে তারামন বিবি ও সিতারা বেগম। তারামন বিবি ও সিতারা বেগম। তারা মূলত তারামন বিবি, এখান থেকে একটু পড়বেন যে 11 নং সেক্টরে ছিল। সিতারা বেগম তিনি হচ্ছেন 2 নং সেক্টরে ছিলেন, ঢাকাতে। চলে যাচ্ছি আমরা 7 নাম্বার প্রশ্নে। আপনাদেরকে বলতে হবে যে ওয়ানগালা কাদের উৎসব? ওয়ানগালা কাদের উৎসব? আরেক বন্ধু যুক্ত হয়েছেন আব্দুল হালিম, হেলিম শুভ। আচ্ছা, ওয়ানগালা কাদের উৎসব? ওয়ানগালা ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসব। গারোরা মূলত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল এখানে বসবাস করে। আর চাকমাদের উৎসবের নাম হলো বিজু। আমরা সবাই জানি চাকমাদের উৎসবের নাম বিজু। বিজু। আর মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাইং। গারোদের তো জানলাম ওয়ানগালা। চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্নে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? আদমশুমারি, যার ইংরেজি হচ্ছে সেন্সাস, মানুষজন গণনা করা প্রতি 10 বছর পর পর। এটি করা হয়েছিল কবে? আমাদের আরেকজন যুক্ত হয়েছে কল্যাণী অনুপম। আর আমরা চলে যাচ্ছি 1974 সালে আমাদের প্রথম আদমশুমারি হয়। আর সর্বশেষ আমাদের আদমশুমারি হয়েছে 15 থেকে 22 জুন, 15 থেকে 21শে জুন 2022 সালে আমাদের ষষ্ঠ আদমশুমারি হয়। আর এই ষষ্ঠ আদমশুমারি হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ, এটি বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। আধুনিক যুগের ব্রিটিশ আমলের একটি প্রশ্ন। বঙ্গভঙ্গ রদ হয় কবে? বাংলাকে আলাদা করা হয়েছিল। বঙ্গভঙ্গ রদ হয় কবে?
বঙ্গভঙ্গ রদ হয় কবে? চলেন দেখি উত্তর। মানে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, আর 1905 সালে দুই বাংলা আলাদা করা হয়েছিল। এটি হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জনের আমলে, আর বঙ্গভঙ্গ রদ হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে। চলে যাচ্ছি আমরা 10 নাম্বার প্রশ্নে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? ম্যাগনা কার্টা মূলত হচ্ছে ব্রিটিশের একটি চুক্তি, যেই চুক্তিটি হয়েছিল 15 জুন 1215 সালে ব্রিটিশ রাজা জন এবং প্রজাদের মধ্যে। তো বাংলাদেশের কোন কর্মসূচিটা তার সাথে তুলনা করা হয়েছিল, এখানে তাই বলা হয়েছে। তাহলে এটির উত্তরটি কি হবে? এটির উত্তরটি হচ্ছে আমাদের 6 দফাকে বাংলার মেঘনা কাটা বলা হয়। 6 দফাকে বাংলার মেঘনা কাটা বলা হয়। যদি বলা হয় কাকে বাংলার মেঘনা কাটা বলা হয়, তা হচ্ছে 6 দফাকে। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। 11 নাম্বার। এই সংগঠনটার কথা আমরা অনেকেই জানি। বর্তমান সময়ে যে গাজার হামাস তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছে রূপম মঞ্জুরি হারিপ্রিয়া। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। হিজবুল্লাহ, হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দল। তাহলে বলতে হবে কোন দেশ ভিত্তিক হিজবুল্লাহ? হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক, লেবাননের একটি শিয়াপন্থী গেরিলা দল, যার নাম হচ্ছে হিজবুল্লাহ, যারা বর্তমান ফিলিস্তিনের যে গাজায় গেরিলা দল আছে হামাস, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, এটি আন্তর্জাতিক বিষয়বলির প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম জানাবেন সবাই। রূপমঞ্জরি হারিপ্রিয়া উত্তর দিয়েছেন। হ্যাঁ, সবাই সম্মিলিতভাবে উত্তর করেন আর একটু শেয়ার দেবেন। সবাই একটু শেয়ার লাগান, তাহলে আমাদের অনেক দর্শক আপনাদের সাথে ক্লাসটি করার সুযোগ পাবে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। জাপানের পার্লামেন্ট নাম হচ্ছে ডায়েট। কায়েট কোনো পার্লামেন্ট না। লোকসভা হচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো লোকসভা। লোকসভা হচ্ছে যে ভারতের আইনসভার নিম্নকক্ষ। আর ন্যাশনাল অ্যাসেম্বলি এটি মূলত আফগানিস্তানের পার্লামেন্টের নাম। আচ্ছা চলে যাচ্ছি আমরা 13 নম্বর প্রশ্নে। এটি কি বলবো, একটি আমাদের জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? এসডিজি মানে হচ্ছে যে আমাদের বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য, স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নতি 2016 থেকে 2030 সালের মধ্যে কি করতে হবে? 2016 থেকে 2030 সালের মধ্যে আমাদের যে এটি করতে হবে। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? আমাদের হাসি মধু আদাব স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আব্দুল হালিম আচ্ছা, এসডিজি আমাদের সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল 70তম অধিবেশনে। আর এসডিজির মেয়াদ হচ্ছে আমাদের 2016 থেকে 2030 পর্যন্ত। 17টি এসডিজির লক্ষ্যমাত্রা রয়েছে বা অভিষ্ট রয়েছে। এর মধ্যে আপনারা 1 নাম্বারটা পড়বেন। 1 নাম্বারটা হলো আমাদের
ক্ষুধা এবং দারিদ্র্যের ব্যাপারে বলা হয়েছে। 4 নাম্বারটা পড়বেন। 4 নাম্বারটা হচ্ছে আমাদের শিক্ষার ব্যাপারে বলা হয়েছে। আর 5 নাম্বারটা পড়বেন। 5 নাম্বারটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, 13 নাম্বারটা জানাবেন সবাই। 13 আমাদের মুদ্রা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক কঠিন কিন্তু না, সাধারণ জ্ঞান অনেক সহজ, কিন্তু আমরা কিন্তু সাধারণ জ্ঞানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। কেন? তার অন্যতম কারণ হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের নেগেটিভ মার্কিংটা সবচেয়ে বেশি হয়। আব্দুল হেলিম শুভ, আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা সদর থেকে বলছি। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের নেত্রকোনায় দাওয়াত করবেন ইনশাল্লাহ, আপনাদের নেত্রকোনা বেড়াতে যাব। মামুন মণ্ডল তো দিয়েছেন। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। আর লিরা হচ্ছে মূলত তুরস্কের মুদ্রার নাম, তুরস্কের মুদ্রা। ক্রোনা এটি সুইডেন, এটি ইম্পর্টেন্ট। রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা, মালয়েশিয়া এর মুদ্রার নাম। এখন চলে যাচ্ছি 15 নাম্বার প্রশ্নে। এটা সবাই পারবেন। আমাদের সাথে আরেক বন্ধু যুক্ত হয়ে যাচ্ছে, মিতু মণ্ডল, রূপমঞ্জরি হারিপ্রিয়া। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? আপনারা শুনলে অবাক হবেন যে আসলে নোবেলটা দেওয়া হয়েছিল সেই দেশের একজন নারীকে, যিনি কিনা সেই দেশের সরকার বিরোধী আন্দোলন করেছিল। তার মানে যে নারীদের যে হিজাবের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইতিমধ্যে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তিনি কে। তিনি হচ্ছেন যে ইরানের নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী। ইরান সম্পর্কে আমি আর কি বলবো, যে ইরানের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি পূর্ব আজারবাইজান প্রদেশে নিহত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এটি মূলত আমাদের আন্তর্জাতিকের প্রশ্ন। এখানে দেয়া আছে IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক নাম্বার দেওয়া আছে ওয়াশিংটন ডিসিতে, খ নাম্বার দেওয়া আছে নিউ ইয়র্কে। IMF এর পূর্ণরূপ হচ্ছে কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF মূলত যে আমাদের বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা এই মান রক্ষা করে, মুদ্রার যে মানের বৃদ্ধি হ্রাস ইত্যাদি পর্যবেক্ষণ করে IMF, যেটি গঠিত হয়েছিল 1944 সালে, যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আপনারা জানেন যে বাংলাদেশ 2023 সালে IMF এর কাছ থেকে 470 কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। আচ্ছা, চলেন আমরা দেখি 17 নম্বর প্রশ্ন। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? এটিও আন্তর্জাতিকের প্রশ্ন। জাতিসংঘের প্রথম মহাসচিব খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ থেকে ধরেন প্রত্যেকটি পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন অনায়াসে আপনি কমন পেতে পারেন, তাই জাতিসংঘটাকে ভালোভাবে পড়তে হবে। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? তিনি ছিলেন প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি। তিনি হচ্ছেন নরওয়ের ছিলেন, ট্রিক ভ্যালি নরওয়ের। আর বর্তমান যিনি মহাসচিব আছেন তিনি হচ্ছেন অ্যান্থনিও গুতেরেস। তিনি হলেন আমাদের জাতিসংঘের নবম মহাসচিব। 18 নম্বর জানাচ্ছি আমি আপনাদেরকে।
জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? জ্বালানি তেল মানে পেট্রোল, অকটেন, ডিজেল, এই জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশের নাম কি? আমি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার দিয়েছেন, আপনারা সম্মিলিতভাবে আরো শেয়ার করবেন। আমাদের যে লাইক, লাভ, রিয়াকশনগুলো আছে সবাই দেন। আমাদের তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষ দেশ, আর রপ্তানিতে শীর্ষ দেশের নাম হলো সৌদি আরব। যদি বলে রপ্তানিতে কে, তাহলে সৌদি আরব দেবেন। আচ্ছা, লেইস ফেয়ার নীতি কোনটির সাথে সম্পর্কযুক্ত? লেইস ফেয়ার নীতি, লেইস ফেয়ার নীতি এটা ইকোনমিক্সের একটি প্রশ্ন, 19 নাম্বার। এটি মূলত কিসের সাথে সম্পর্কিত আমি একটু বলে দিচ্ছি, তা হচ্ছে মুক্ত বাজার, মুক্ত বাজার অর্থনীতির সাথে সম্পর্কিত হচ্ছে লেইস ফেয়ার নীতি। মানে হচ্ছে যে আপনার প্রোডাক্ট আপনি আপনার দামে বিক্রি করবেন, এই ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এটি হচ্ছে মূলত মুক্ত বাজার অর্থনীতি। আর এই অর্থনীতির সাথে একটি নীতি হচ্ছে লেইস ফেয়ার নীতি। চলে যাচ্ছি আমরা 20 নাম্বার প্রশ্নে। 20 নাম্বারটা হচ্ছে সবজি চাষ বিদ্যাকে কি বলে? সবজি চাষ, সবজি চাষ বিদ্যাকে আমরা কি বলবো? আগে আমাদের, আচ্ছা ভালোই দিলাম, আল্লাহ ভরসা। নিবন্ধন যদি ভালোই দিয়ে থাকেন তাহলে রিটেনের জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। 20 নাম্বার মিতু মণ্ডল জানিয়েছে এ নাম্বার, না আসলে এ হবে না। সবজি চাষ বিদ্যাকে বলা হচ্ছে ভেজিকালচার, সবজি চাষকে বলা হয় ভেজিকালচার। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের সবচেয়ে বেশি কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? মানে কোথায় আমাদের আমাদের বাংলাদেশটাকে ঝুঁকিপূর্ণ দিক দিয়ে 3টা অঞ্চলে ভাগ করা হয়। একটি হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল, আরেকটি হচ্ছে মধ্যম, আর আরেকটি হলো কম। উচ্চ ঝুঁকিপূর্ণ, মধ্যম, আরেকটি হচ্ছে কম। তো কমটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল, যেখানে হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই অঞ্চলটা হচ্ছে আমাদের কম ঝুঁকিপূর্ণ অঞ্চল, জানিয়েছিলেন মিতু মণ্ডল। চলে যাচ্ছি আমরা 22 নাম্বার প্রশ্নে। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? আমাদের 22তম বিশ্বকাপ ফুটবল হয়েছিল কাতারে, এবার হবে 23তমটা। এটা আমরা সবাই জানি যারা খেলাধুলা অনেক পছন্দ করি, সব সময় খেলাধুলার খবর রাখি। আর সব সময় আমরা যখন বলি খেলা হবে, তারা তো অনায়াসে এই প্রশ্নটির উত্তর করতে পারবেন। ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে, মানে হবে কোথায়? তা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে, এখানে হবে। 48টা দেশ অংশগ্রহণ করতে পারে এখানে, 26 সালে হবে। আচ্ছা, এই নিবন্ধন পরীক্ষা আমাদের সাধারণ বিজ্ঞান থেকে যে প্রশ্নটি এসেছিল, অনুপাতের একটা প্রশ্ন আসে। স্যার আপনার ক্লাস অনেকদিন পাইনি। আচ্ছা, এখন থেকে ইনশাল্লাহ পাবে। আমাদের 1:, আচ্ছা, ক:/খ সমান 4:5 এবং খ:/গ সমান 7:8 হলে খ:/গ কত? এটির উত্তরটি কি হবে?
দেখি কারা পারেন। 22 নাম্বার রাবেয়া। আচ্ছা, এখানকার 1 নাম্বারটির উত্তর হবে আমাদের 7:10। এটা আপনারা 10 স্টাইলে করতে পারেন, গুণ করলেই চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমাদের ভূগোল থেকে একটি প্রশ্ন এসেছিল, কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর কোনো অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে কোনটি জলবায়ুর উপাদান নয়? কোনটি জলবায়ুর উপাদান নয়? কোনটি জলবায়ুর উপাদান নয়? খুব ভালো একটি প্রশ্ন। ভূগোলের প্রশ্ন। তার মানে আপনাদেরকে কিন্তু ভূগোলও পড়তে হবে। হ্যাঁ, নিবন্ধন পরীক্ষা দেবেন, প্রাইমারি পরীক্ষা দেবেন। আমাদের একজন যুক্ত হয়েছে, সৌমিত্র বাগরাই উত্তর দিয়েছেন, সমুদ্র স্রোত মূলত আমাদের জলবায়ুর উপাদান নয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, এটি মূলত বিজ্ঞানের প্রশ্ন, জীববিজ্ঞানের। রক্তের প্লাটিলেটের কাজ কি? সরি, প্রাণীবিজ্ঞানের একটি প্রশ্ন। রক্তে প্লাটিলেট কমে গেলে আমরা অনেক সময় জানি যে ডেঙ্গুর কারণে অনেক সময় প্লাটিলেট কমে যায়। এই রক্তের প্লাটিলেট কমে গেলে কি হয়? এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে প্লাটিলেট। আচ্ছা, আমাদের তথ্য প্রযুক্তি থেকে একটা প্রশ্ন এসেছে, আমি আলাদা আলাদা করে দিয়েছি। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানকে কি বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানকে কি বলা হয়? হাসি উত্তর দিয়েছেন রাবেয়া। এটির উত্তরটি হচ্ছে আমাদের ইন্টারনেট থাকলে আমরা কম্পিউটার থেকে কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি। আচ্ছা, আজকে কলেজ পর্যায়টা দেখবো না, এটা আগামী দিনের জন্য রাখলাম আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনারা ক্লাসটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অনেকেই আপনারা মেসেঞ্জারের মাধ্যমে জানতে চান যে আমার অনলাইনে কোনো কোর্স আছে কিনা বা আগামীতেই কোনো কোর্সের ভর্তি চলছে কিনা, তাদের জন্য ছোট্ট একটি মেসেজ হচ্ছে, অনলাইনে যারা কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য প্রাইমারি 19তম নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেডের সাধারণ জ্ঞানের কম্বো ব্যাচ, মানে একটি কোর্স করলেই আপনি আর এই 3টির প্রিপারেশন হয়ে যাবে। আমরা সিলেবাসের টপিক ধরে ধরে পড়ব। যারা আপনারা অনলাইনে সাধারণ জ্ঞানের এই কোর্সটি করতে যাচ্ছেন তাদের জন্য 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। তো যারা আপনারা অ্যাডমিশন নিতে আগ্রহী, তারা বিস্তারিত জানতে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারেন। তো আজ এই পর্যন্তই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।